গুড মর্নিং অল অফ ইউ। তো আজকেও ক্লাসটি প্রিভিয়াস ইয়ারের এবং কিছু ডাউট কোয়েশ্চেন আছে যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসছে এবং আসবে। তো তোমাদের এক্সকে তোমরা নিজেরা দায়িত্ব নিয়ে ভুলবে, আমি অঙ্কের এক্সকে ভুলিয়ে দেবো তোমাদের। তো ক্লাসটা আমরা স্টার্ট করি। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, 91 টাকা এ বি সি তিন ব্যক্তির মধ্যে ভাগ করে দেওয়া হলো। কিভাবে ভাগ করছে, যে এ বি এর থেকে বি 5 টাকা বেশি পাচ্ছে এবং সি বি এর থেকে বি এর দ্বিগুণ অপেক্ষা 12 টাকা বেশি পাচ্ছে। তাহলে বলছে তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত। তো দেখো, কোশ্চেনগুলো এক্স ধরে করা তো কোনো ব্যাপারই না। এবার আমাদের তো অনেক কমেন্টস আসে যে দাদা আপনার কনসেপ্টগুলো চারিদিকে কপি হয়ে চলছে। তাতে আমার কোনো অসুবিধে নেই, কারণ কি দেখো, কারো কনসেপ্ট কপি করে বেশি দূরে পৌঁছানো যায় না, ঠিক আছে? তো আমরা কি করে এগোবো, দেখো এক্স ছাড়া ফার্স্ট টাইম দেখাই, তারপরে এক্স দিয়ে শুধু সমীকরণটা দেখে দিলে পরে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এক্স ছাড়া তোমরা কি করে ভাববে, তিন ব্যক্তি রয়েছে এ বি সি। যদি বিকে আমরা বেস ভ্যালু ভাবি, দেখো দুটো ক্ষেত্রেই দুটো যে কন্ডিশন, সেই দুটো কন্ডিশনেই বি রয়েছে। এ আর বি 5 টাকা, সি আর বি 5 টাকা, দুটো ক্ষেত্রেই বি। তাহলে বিকে আমরা বেস ভাবলাম। এর থেকে বি 5 টাকা বেশি, বা আমরা বলতে পারি বির থেকে এ 5 টাকা কম, এটা বলতে পারি। সি বির থেকে 12 টাকা বেশি, তাহলে সি বির থেকে 12 টাকা বেশি। তো এখানে একটা জিনিস দেখো, এদের মধ্যে ভাগ হয়েছে টোটাল কত টাকা, 91 টাকা। এবার আমার কথাটা খুব ভালো করে বুঝলে পরে তোমরা যতটা না টাইম লাগছে এবং বুঝতে তোমাদের যতটা না বড় মনে হচ্ছে, কিচ্ছু বড় হবে না, তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবে। এই 5 আর 12 এর মধ্যে গ্যাপটা কতর, 7-এর গ্যাপ, 5 থেকে 12 পর্যন্ত 7-এর গ্যাপ। এই 7টা এখান থেকে মাইনাস করে দাও, অর্থাৎ কিনা 84 টাকা পড়ে থাকলো, 84 টাকা পড়ে থাকলো। তো এবার একটা জিনিস এখানে বুঝতে হবে, প্রত্যেকটা কথাই এখানে গুরুত্বপূর্ণ, তবে গিয়ে তোমরা এক্স ছাড়া করতে পারবে। কীরকম দেখো, যদি এই 5 টাকা কম 12 টাকা বেশি এই প্রসেসগুলো না থাকতো, তিনজনেই ইকুয়াল টাকা পেতো, মনে করলাম এও 1 টাকা পেতো, বিও 1 টাকা পেতো, সিও 1 টাকা পেতো, তাই তো? কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে একটা কন্ডিশন বলছে সি বি এর দ্বিগুণ পায়। আমরা তো 12 5 এটা বাদ দিয়ে রেখেছি, সি বি এর দ্বিগুণ পায়। এবার বিও যদি 1 টাকাই পায়, তাহলে সি এখানে 2 টাকা পাচ্ছে। এই কন্ডিশন দ্বিগুণ অপেক্ষা, কারণ এই 5-এর 12-র আমরা যা কারুকার্য করে দিয়েছি, এই যে 84, এই টাকাটা এখন কি হিসাবে ভাগ হবে, এই যে দেখো 1 আর 1-এ 2 আর 2-এ 4, এই 4 দিয়ে আমরা ভাগ করে দেবো। অর্থাৎ কিনা ছিল তো 3 জন, কিন্তু সি একা দ্বিগুণ, মানে আরও একজনের সমান টাকা বেশি পাচ্ছে, যার কারণে ইয়ে 2 পেয়ে যাচ্ছে। তাহলে 4 জনের হিসাবে ভাগ হয়ে যাচ্ছে। দেখো, তাহলে 4 দিয়ে যদি 84-কে কেটে দিই আমরা, 21 টাকা। এবার এই যে 21 কি হিসাবে আসলো, তোমরা এটা ভাবো। 21 হচ্ছে, বি তো পুরো কনস্ট্যান্ট আমরা ভেবেছি বেস ভ্যালু, তাহলে বি 21 টাকা পাচ্ছে। বি যদি 21 টাকা পায়, বির থেকে এ 5 টাকা কম, তাহলে এ নিশ্চয়ই 21 থেকে যদি 5 বিয়োগ করে দিই 16 টাকা পাচ্ছে। সি কত পাবে, দেখো বির থেকে দ্বিগুণের থেকে 12 টাকা বেশি, তাহলে 21 গুণ 2 42, 42 যোগ 12 54, 54 টাকা সি পাচ্ছে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হয়ে যাবে, 16:21:54। তো এগুলো হচ্ছে কনসেপচুয়ালি করা। তোমরা শুধু মানে কোশ্চেনের উপরেই পেন দিয়ে শুধু সংখ্যাগুলো লিখবে, কি অ্যান্সার চলে আসবে। আর যদি তোমরা এক্স ছাড়া ভাবতে যাও, এক্স ছাড়া কিভাবে ভাবতে পারো, দেখো এখানে এ ছিল, আমরা যদি মনে করলাম যে বি এক্স টাকা পাচ্ছে, বি এক্স টাকা পায়, তাহলে এ কত টাকা পাবে, বির থেকে 5 টাকা কম, তাহলে এক্স মাইনাস 5, এই কয় টাকা এক্স পাবে, এ পাবে। সি কত টাকা পাবে,
সি হচ্ছে বির দ্বিগুণ অপেক্ষা, তাহলে বি যদি এক্স টাকা পায় তাহলে 2x মানে দ্বিগুণ অপেক্ষা 12 টাকা বেশি, তাহলে যোগ 12। তাহলে এই তিনটে ইকুয়েশন যদি যোগ করে ইকুয়াল তোমরা 91 দেখাও, এক্স এর ভ্যালু দেখবে 21ই চলে আসবে। তো সেই হিসাবে তোমরা কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারো, কিন্তু এক্স এর প্রবলেমে আমরা যাচ্ছি না। তো যদি কখনো দ্বিঘাত সমীকরণ আকারে কখনো এক্স এর ভ্যালু চলে আসে, সেক্ষেত্রে তোমাদের মিডিল টার্ম করতে মানে পরীক্ষার হলে দেখবে যে 3টে কোয়েশ্চেন সলিউশন হয়ে যেত, তোমাদের একটা কোয়েশ্চেনই সলিউশন হয়নি। তো সেক্ষেত্রে কি হবে, টিচার টু টিচার কম্পিটিশন হবে। আমার কাছ থেকে যে নিচ্ছে গাইডেন্স সে কতটা এগোবে, আরেকজনের কাছ থেকে যে গাইডেন্স নিচ্ছে সে কতটা এগোবে। তো ডিফারেন্সটা টিচার টু টিচার, স্টুডেন্ট টু স্টুডেন্ট নয়। তো এই হচ্ছে আমাদের এক্স সমেত সলিউশন, আবার এক্স ছাড়া সলিউশন। তোমাদের যেটা খুশি অ্যাপ্লিকেবল তোমাদের মনে হয়, যদি কেউ এক্সকে না ভুলতে পারো তাহলে তাদের জন্য এই এক্সের ইকুয়েশন, যদি কেউ এক্সকে ভুললে গিয়ে অঙ্কেরও এক্সকে ভুলতে চাও তাহলে তাদের জন্য ফার্স্টেই করানো আছে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দুটি সংখ্যাকে পৃথকভাবে যথাক্রমে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ 13 ও 11 থাকে। এবার কি বলছে, যদি ওই দুটো সংখ্যার সমষ্টিকে 17 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। তো তোমাদের বইয়ে সলিউশন এক্স দিয়ে দেখবে, কোনো টিচার দেখবে এক্স দিয়ে সলিউশন করছে, কিন্তু আমি তোমাদের এক্স ছাড়া ভাবাই। তো আমরা কি করে সলিউশন করব, দেখো আমি একটা সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলাম, কোন সংখ্যাকে ভাগ করছি জানি না, কিন্তু কত, প্রথম ক্ষেত্রে 13 অবশিষ্ট থাকছে, পরবর্তী ক্ষেত্রে 17 দিয়ে ভাগ করলে 11 অবশিষ্ট থাকছে, দুটো সংখ্যা। তো আমরা যদি 17 আর হচ্ছে 13 যোগফল 30কে যদি 17 দিয়ে ভাগ করি একবারে গিয়ে 13 অবশিষ্ট থাকছে, 17 আর হচ্ছে 11 28কে যদি 17 দিয়ে ভাগ করি 11 অবশিষ্ট থাকছে। তাহলে আমরা মনে করলাম যে সংখ্যা দুটো 30 আর 28, 30 একটা সংখ্যা, 28 একটা সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা 30 আর 28-এর সমষ্টি বা যোগফল কত হয়ে যাবে 58। একে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, 3 17 তিনবারে চলে যাবে 51, 7 অবশিষ্ট থাকবে। তাহলে 7 আমাদের অ্যান্সার চলে আসবে। তো তোমরা যা খুশি ডিজিট নিয়ে খেলতে পারো, এক্ষেত্রে কোন সংখ্যার উপরে বেস করছে না, ঠিক আছে। তো কন্ডিশনটা এভাবে তোমরা যা খুশি ডিজিট ধরেই করতে পারো, আলটিমেটলি চেক করবে যে 13 আর 11ই ভাগশেষ থাকছে কিনা, সংখ্যা দুটো একই, যাই ভাগ করো না কেন সংখ্যা দুটোর সমষ্টিকে অলওয়েজ 7 রিমাইন্ডার আসবে। তো আমরা এক্স ছাড়াই ভাববো, এক্স ছাড়াই অঙ্ক করব, একটা এনথুইজমই তোমাদের মধ্যে ইনবিল্ড চলে আসবে অটোমেটিক্যালি। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 3 বলছে 21 থেকে 51 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যার যোগফল কত হবে। তো যখনই এই টাইপের কোশ্চেন বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন টাইপ আছে, যখনই টাইপগুলোর কোশ্চেন আসবে তোমরা কি বিভিন্ন টাইপের বিভিন্ন ফর্মুলা মুখস্থ করতে করতে মাথা জিকে রাখারও জায়গা নেই, এদিকে অঙ্কের ফর্মুলা রাখারও জায়গা নেই, সেরকম পরিস্থিতি। আবার তোমাদের বিভিন্ন নামি দামি ইনস্টিটিউটও বলে যে না শর্টকাট করবে না, তো তারা নিজেরা শর্টকাট বোঝানোর অ্যাবিলিটি নিজেরা অর্জন করতে পারেনি। আমি বা আমার মতন যাদের থিঙ্কিং তারা তাই বলবে। তো আমরা এই টাইপের কোশ্চেনই অনেক সলিউশন করেছি, কিন্তু এটা যোগফল বলেছে, এটা আমরা অন্যভাবে সলিউশন করব। দেখো 21 থেকে বলছে যে সমস্ত জোড় সংখ্যা 51 পর্যন্ত, তাহলে 51 কিন্তু একটা জোড় সংখ্যা নয়, তাহলে 51-এর ওপাশে আমরা যেতে পারবো না, তাহলে 51-এর আগের জোড় সংখ্যা কত 50। 21 একটা জোড় সংখ্যা নয়, তাহলে 21-এর পরের জোড় সংখ্যা কত 22। এবার দেখো 22 থেকে আমরা 50 পর্যন্ত পৌঁছাতে পারবো না, আমরা ফার্স্ট টাইম কি করব, প্রথম জোড় সংখ্যা কত 1 নয় 2, প্রথম জোড় সংখ্যা 2, তাহলে আমরা 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় বের করব। গড় জানি, প্রথম জোড় সংখ্যা যোগ শেষ জোড় সংখ্যা, তাহলে 50 আর 2 52, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 26, এটা আসলো কি গড়, অ্যাভারেজ গড় আসলো। এবার 2 থেকে 50 পর্যন্ত সংখ্যা কতগুলো আছে,
আমরা যদি 50 যেহেতু একটা জোড় সংখ্যা, তাহলে 2n ইকুয়াল টু 50 দেখাচ্ছি, n এর ভ্যালু 25, তাহলে এই 25টা কি? n মানে নাম্বার অফ টার্মস, তাহলে যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে? 25টা সংখ্যা আছে। তাহলে একটা জিনিস দেখো, গড় 26 মানে কি? এক একটা সংখ্যার মান হচ্ছে 26, তাহলে মোট সংখ্যা আছে 25টা, একটা সংখ্যার মান 26, তাহলে 25টা সংখ্যার মান 26 গুণ 25, এটা হয়ে গেল 25টা সংখ্যার টোটাল। এবার দেখো আমাদের দরকার 22 থেকে 50 পর্যন্ত, তাহলে 21-এর আগের জোড় সংখ্যা কত আছে? 20। এবার দেখো আমরা 2 থেকে 20 পর্যন্ত আসছি, তাহলে 2 থেকে 20 পর্যন্ত এদের অ্যাভারেজ কত আসবে? প্রথম জোড় সংখ্যা 2 যোগ শেষ জোড় সংখ্যা 20, তাহলে 20 আর 2 22, বাই 2 11, তাহলে প্রত্যেকটা সংখ্যার মান আমাদের 11 করে আসলো গড়। এবার 2n মানে আমরা 20 দেখাচ্ছি, n এর ভ্যালু 10, n এর ভ্যালু এখান থেকে 10 আসলো, 10 মানে কি? তাহলে 10টা সংখ্যার কত? 110, এটা আসলো যোগফল। তাহলে এবার এই গুণটা করে দাও, 6 25 150, 0 15 25 2 50 65, 650 থেকে যদি আমরা 110 বিয়োগ করে দিই তাহলে 540, আর এই 540ই আমাদের অ্যান্সার। তোমরা অযথা ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবে না, ফর্মুলাতে আর হচ্ছে কারো কনসেপ্ট কপি করাতে বেশি দূরে পৌঁছানো যায় না, ঠিক আছে? বেশি দূর পর্যন্ত পৌঁছানোই যায় না, একটা জায়গায় গিয়ে আটকে বা স্টাক হয়ে থাকবে। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 4 কি বলছে? একটি দ্রব্য যথাক্রমে 15% ও 10% লাভে বিক্রি করা হলো। এবার বিক্রয় মূল্যের তফাৎ যদি 10 টাকা হয় তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? তো দেখো এখানে কি বলছে, একটাই বস্তু, সেই বস্তুটা একবার 15% লাভে বিক্রি করছে, একবার 10% লাভে বিক্রি করছে। তো আমরা এখানে কি করব, মনে করলাম যে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য 100 টাকা বস্তুটার, তাহলে এই 100 তো ফিক্সড, 15% যখন লাভেও বিক্রি করছি সেই 100 টাকার বস্তুটাই বিক্রি করছি, আবার 10% লাভে যখন বিক্রি করছি তখন 100 টাকার বস্তুটাই 10% লাভে বিক্রি করছি, তাহলে এই ক্রয় মূল্যটা ফিক্সড, এটা আমরা অ্যাজিউম করে নিলাম। এবার বলছে যে 15% লাভ, তাহলে 100 টাকার বস্তুটা যদি 15% লাভে বিক্রি করি তাহলে 115 টাকায় আমি বস্তুটা বিক্রি করেছি। আবার যদি এই বস্তুটাই 10% লাভে বিক্রি করি তাহলে 100 টাকায় 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করেছি। আগে আমি 110 টাকায় বেচেছি, এখন 15%-এর ক্ষেত্রে আমি 115 টাকায় বিক্রি করছি, তাহলে 110 থেকে 115 দেখো 5 টাকার গ্যাপ, কিন্তু প্রশ্নে বলছে যে এটা 10 টাকার গ্যাপ, 5-এর দ্বিগুণ, তাহলে ক্রয় মূল্য 100 না হয়ে 100-র দ্বিগুণ 200 টাকা, ক্রয় মূল্য 200 টাকা। তাহলে বিভিন্ন ওয়েতে তোমরা সলিউশন করতে পারো, কিন্তু আমার প্রসেস একটু আলাদা, তো সেই প্রসেস যদি তোমরা নিতে পারো অনেকের থেকে এগিয়ে থাকবে। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5 বলছে এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 11:10, যদি সেই ব্যক্তি প্রতি বছর 9,000 টাকা সঞ্চয় করে তবে তার মাসিক আয় কত? তো তোমরা অনেকে তাড়াহুড়োর মধ্যে এই কোশ্চেনটা ম্যাক্সিমামই ভুল করে ফেলবে, ম্যাক্সিমাম। কেন ভুল করবে দেখে নাও। আয় মানে ইনকাম = ব্যয় মানে এক্সপেন্ডিচার, তাহলে আয়ের অনুপাত 11 ব্যয়ের অনুপাত 10। কোনো ব্যক্তির যদি 11 টাকা ইনকাম হয়, সে যদি 10 টাকা খরচ করে তাহলে তার সঞ্চয় কত? 1 টাকা। তোমরা অনেকে তাড়াহুড়োর মধ্যে পরীক্ষার হলে কী করবে, এই 1-এর মান 9,000 দেখিয়ে দেবে, তখনই তোমরা ভুল অ্যান্সার করে ফেলবে। কেন করবে দেখো, আমাদের বের করতে বলছে মাসিক আয় কত, এখানে প্রতি বছর মানে এক বছরে সে 9,000 টাকা সঞ্চয় করছে, তাহলে 9,000 টাকা যদি এক বছরে সঞ্চয় করে, 12 মাসে এক বছর, তাহলে প্রতি মাসে সে কত সঞ্চয় করছে? 3 দিয়ে কেটে দাও, 3 3-এ 9, এটা 4, 4 দিয়ে কেটে দাও, 4 7-এ 28, 2 20, 4 5-এ 20, 750 টাকা। তাহলে প্রত্যেক মাসে তার সঞ্চয় কত? 750 টাকা। এখন আমরা 1-এর ভ্যালু 750 দেখাতে পারি, তাহলে 1-এর থেকে 750 গুণ বেশি, তাহলে তার ইনকাম মাসে কত হয়ে যাবে? 11-র সঙ্গে 750 গুণ করে দেব, 0 5 2 8, 8,250 টাকা তার মাসিক
আয়। তো এই হচ্ছে তোমাদের সহজ সহজ কোশ্চেন, কিন্তু তোমরা ছোট ছোট ভুল করবে। এক্সামিনারও জানে যে বেশি বড় কোশ্চেনে হয় কেউ পারলে পরে অ্যাটেম্প্ট করবে, না পারলে সে স্কিপ করে চলে যাবে, কিন্তু সহজ কোশ্চেন তারা জানে যে সবাই অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে আর তখনই ভুল করবে। তো এই হচ্ছে একটু টুইস্ট করে দেয় এক্সামিনার। তো চলে আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটি একটা ডাউট একজন পাঠিয়েছে, এটা ডব্লিউবিসিএস 2018 মেইনস কোশ্চেন সেটের কোশ্চেন এটা। তো সে বলছে যে এটার কোথাও সলিউশন পায়নি। প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বই বের করে, তো সেখানে এই কোশ্চেনের সলিউশনও তারা পায়নি, এবং কোশ্চেনে মার্কও স্টার মার্ক করে রাখা, মানে সঠিক উত্তরও পর্যন্ত কোনো কেউ দিতে পারেনি। তো দেখো কোশ্চেনটা আমি করে দিচ্ছি, কিন্তু খুবই ইজিয়েস্ট প্রসেসে। একটি জাহাজের হোস্টেলে যেটা মোট খরচ হয়েছিল সেই খরচের কিছুটা নির্দিষ্ট অর্থাৎ ফিক্সড এবং কিছুটা যাত্রী সংখ্যার উপরে নির্ধারিত। এবার যদি যাত্রী সংখ্যা 120 জন হয় তাহলে খরচ হয় 2000 টাকা, যদি যাত্রী সংখ্যা 100 জন হয় তাহলে খরচ হয় 1700 টাকা। এবার বলছে যে যদি মোট খরচ 1880 টাকা হয় তাহলে জাহাজে যাত্রী সংখ্যা কতজন ছিল। তো এই যে ভ্যালুটা, এই ভ্যালুর থেকে আমাদের উত্তর বের করতে হবে, কিন্তু হিন্ট আমাদের এই যে 120, 100, 2000, 1700 এখান থেকেই আমাদের এখানে ঢুকতে হবে। কি করে করব আমরা? দেখো, যাত্রী সংখ্যা যখন নাকি 120 ছিল তখন 2000 টাকা খরচ হতো। যাত্রী সংখ্যা যখন 100 হচ্ছে তখন 1700 টাকা খরচ হচ্ছে। এবার দেখো, যাত্রী সংখ্যা এখানে 100 ছিল, এখানে 120, গ্যাপটা কত? 20 জনের। এখানে যদি টাকার বা অ্যামাউন্টের গ্যাপটা দেখি, 300 টাকার গ্যাপ। তাহলে 20 জনের ক্ষেত্রে 300 টাকার গ্যাপ চলে আসলো, তাহলে এক জনের ক্ষেত্রে কত আসবে? 0 0 15 টাকার গ্যাপ। তাহলে আমরা বলতে পারি যে এক জনা 15 টাকা করে দিচ্ছিল। এবার যদি এখান থেকেও ধরতে পারো বা এখান থেকেও ধরতে পারো, যে কোনো একটা, আমরা এখান থেকে ধরছি। যদি 100 জনই 15 টাকা করে দিত, একজন 15 টাকা করে দিচ্ছে, এখান থেকে পেলাম, তাহলে 100 জনই যদি 15 টাকা করে দিত তাহলে 1500 টাকা আসতো। কিন্তু এই 100 জনের ক্ষেত্রে টোটাল খরচ হয়েছে 1700 টাকা। বাকি যে 200 টাকাটা, তাহলে এই 200 টাকাটা আমরা বলতে পারি ফিক্সড, অর্থাৎ কিনা এই 200 টাকাটা দিতেই হবে, সাথে 15 টাকা করে প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা যাত্রীকেই পে করতে হবে। তাহলে এই 200 টাকাটা ফিক্সড। এবার আমাকে বলছে যে 1880 টাকা টোটাল খরচ হয়েছে। তাহলে দেখো, যদি আমার 1880 টাকা টোটাল খরচ হয় তাহলে এই টাকার মধ্যে 200 টাকা তো ফিক্সড টাকা রয়েছে, তাহলে 200 টাকাটা আমরা মাইনাস করে দিলাম, পড়ে থাকলো 1680 টাকা। তাহলে এই 1680 টাকা এক একজনের যদি 15 টাকা করে খরচ হয় তাহলে 1680 টাকা কতজনের ক্ষেত্রে খরচ হয়েছে? তাহলে এই 1680কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি, 15 একে 15, আবার 15 একে 15, 15 দুয়ে 30, 112। তাহলে যাত্রী সংখ্যা কতজন ছিল? 112 জন। আর এই 112ই আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো, বিভিন্ন ওয়ে থাকে বিভিন্ন টাইপের কোশ্চেন করতে, কিন্তু আমি মনে করি যে তোমাদের একটাই কনসেপ্টে প্রচুর অঙ্ক যাতে তোমরা সলিউশন করতে পারো। তো নেক্সট কোশ্চেন আমরা দেখি। কোশ্চেন নাম্বার 7, কতগুলি নিখুঁত বর্গক্ষেত্র রয়েছে 120 এবং 300 এর মধ্যে? তো তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে রেলওয়ে পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন থাকবেই। তো বলছে আমার 120 থেকে স্টার্ট, কিন্তু 300 পর্যন্ত, এর মধ্যে কতগুলি নিখুঁত বর্গক্ষেত্র রয়েছে বা বর্গ সংখ্যা রয়েছে? তো দেখো, আমরা যদি ফার্স্ট টাইম দেখি, 120-র পরে 121 একটা বর্গ সংখ্যা, আর 300-র বেশি যাওয়া যাবে না। তাহলে 300-র উপরে বর্গ সংখ্যা কত? 324। কিন্তু 300-র উপরে আমরা যেতে পারবো না। 300-র আগে বর্গ সংখ্যা কত? 289। তাহলে 300-র থেকে ছোট বর্গ সংখ্যা 289, এটা আমরা পেলাম। এবার 121 কতর বর্গ? 11-র। 289 কতর বর্গ? 17-র। তাহলে 11 থেকে 17 পর্যন্ত কতগুলি সংখ্যা? 11 একটা সংখ্যা, 12 একটা সংখ্যা, 13, 14, 15, 16, 17। তাহলে 7টাই তো সংখ্যা। তুমি যদি 1 থেকে লেখা শুরু করো এরকম 7 পর্যন্ত, তাহলে 7টাই তো সংখ্যা। তাহলে 7টা বর্গক্ষেত্র সংখ্যা আমরা
পাবো, বা 7টা বর্গ সংখ্যা আমরা পাবো। তো দেখো বর্তমান সময়ে ভ্যাকেন্সি এই কটা, কিন্তু চাকরি প্রার্থী এতগুলো। তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা চাকরি পাবে কি করে বলো তো? যখন নাকি মাস্টার টু মাস্টার কম্পিটিশন হবে, এটা হচ্ছে মেইন কথা। তোমরা তো প্রিপারেশন করবে, কিন্তু তোমাদের একটা ডিরেকশানে নিয়ে যাওয়ার জন্য মাস্টার টু মাস্টার বা কোচিং সেন্টারের সঙ্গে যেটা মাস্টারের কম্পিটিশান, সেটা করতে হয়। যে আমি ক্যান্ডিডেটসদের কিভাবে দেব, কিভাবে, এই জিনিসটা কিন্তু এখন তো অলিতে গলিতে কোচিং সেন্টার দেখা যায়। দাদারা একটু কোনো রকমে XY 26টা লেটার মুখস্থ করতে পারলো কি না, কোচিং সেন্টার চালিয়ে আসছে, সেটা সেই জেনারেশন সেই পর্যন্ত চলে গেছে। কিন্তু এখন না, এখন অনেক ভালো ভালো চলে এসছে, তোমাদের চারিপাশে দেখতে পাবে। তো সেটা হচ্ছে ডিপেন্ড করছে, একটা জিনিস মনে রাখবে যে 5টা সিটের পেছনে যদি 5 লাখ প্রার্থী থাকে, তাহলে সেখানে কোচিং সেন্টারের যেসব টিচাররা, সেই টিচার টু টিচার কম্পিটিশান থাকে, ক্যান্ডিডেটসদের নয়। তো সেই জন্য তোমাদের সঠিক গাইডের জায়গা প্রয়োজন, সেটা আগে ডিসাইড করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।